আমি ডিএনএ টেস্ট করাবো, ওই বেবিটারে আমি ডিএনএ টেস্ট করাবো আমার সাথে। ওয়াইফ পরে বলতেছে আচ্ছা সমস্যা নাই, তুমি করাইও, দেশে আসো। পরে আমি ডেট ফিক্স করি। আমার নাম মোহাম্মদ মঞ্জুর আলম, আমি সিঙ্গাপুর প্রবাসী, বর্তমানে সিঙ্গাপুরে আছি। আমি যখন বাংলাদেশে থাকি তখন আমি একটা কোম্পানিতে জব করি। আমার ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি আর কি। তো আমার চিন্তাধারা ছিল যে আমি দেশের বাইরে যাব। 3 বছর জব করার পর 2011 সালে আমি সিঙ্গাপুরে আসি। আসার পরে আমি ভালোই আমি আমার ফ্যামিলির সাপোর্ট দিতেছি। তো ওদেরকে আমি প্রতি মাসে মাসে দিয়ে দিতেছি। 3 বছর 4 বছর হয়েছে। তো আমি ফেসবুকে আমি একটা মেয়েকে দেখি প্রোফাইলে, যে ঠিকানাটা আমি যে জায়গায় আগে বাংলাদেশে কাজ করতাম ওই জায়গার ঠিকানা। তো আমি ওই জায়গায় 3 বছর ছিলাম, আমি প্রায় মোটামুটি ওই এলাকার লোকজন সবারই চিনি। তো আমি এই মেয়েটারে চিনতে পারতাছি না। পরে আমি মেসেঞ্জারে হাই হ্যালো দিয়ে পরে আমার নাম্বারটা দিয়ে রাখছি যে আসলে আপনাকে তো চিনি না, আমি তো আপনাদের এলাকায় ছিলাম, যদি একটু রিপ্লাই দিতেন বা আপনার পরিচয়টা দিতেন। পরে ও হঠাৎ একদিন 10-15 দিন পর আমার নাম্বারে কল দিছে। ওই মেয়েটা বলতেছে যে যে আমিও তো আপনারা দেখি নাই, আপনি আমাদের এলাকায় ছিলেন 3 বছর, তো আপনারা দেখি নাই। আচ্ছা ঠিক আছে, তো আমি কি আপনার বন্ধু হতে পারি? কয়, "হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা না।" পরে এরকম করে 3-4 মাস আমি ওর সাথে কথা বলি। আমি ওর সাথে কথা বলার সময় ওরে আমি খুবই পছন্দ করি। আমি তখন চিন্তা ভাবনা করতেছি যে আমি বিয়ে করব। পরে আমি বলতেছি আচ্ছা আমি একটা কথা বলি, যদি আমি আপনাকে আমার ফ্যামিলিগত ভাবে বিয়ের জন্য বলি, আপনি কি রাজি হবেন? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আপনার ফ্যামিলি পাঠান আমাদের বাসায়, যদি ওরা পছন্দ করে তাহলে আমরা বিয়ে করব। তো আমার ফ্যামিলিকে আমি জানাই যে আমার ফেসবুকের মাধ্যমে একটা মেয়েকে পছন্দ হয়েছে, ওর সাথে কথা বলছে, আমি যে জায়গায় জব করতাম ওই জায়গায় ওদের বাড়ি। তো আমার এমন ইচ্ছা ছিল যে আমার ফ্যামিলির বাইরে গিয়ে আমি বিয়ে করব না, ওদের যদি পছন্দ হয় তাহলে আমি বিয়ে করব। পরে আমি আমার ফ্যামিলিকে পাঠাইছি মেয়ের বাড়িতে, যা পরে কথাবার্তা হয়েছে, পছন্দ হয়েছে, বলতেছে মেয়ে মাশাল্লাহ ভালো, পছন্দ হয়েছে সবার। পরে আমি একটা দিন ফিক্স করে ও এঙ্গেজমেন্ট করি, মানে আংটি পরাই। আংটি পরানোর পরে মেয়েটা আমারে কল দিছে, কান্না কান্না করে বলতেছে যে আচ্ছা এখন তো সবকিছুই হয়েছে, ফ্যামিলিও পছন্দ হয়েছে, আমি একটা কথা বলবো। আমি কই কি? কয়ে আমার তো আগে একটা বিয়ে হয়েছে। পরে আমি কই কি বললো? কয়ে হ্যাঁ আমি তোমারে বলি নাই, আর যদি তুমি এখন যদি আমার বিয়ে না করো তাহলে আমার মরণ ছাড়া আর কিছুই নাই, কারণ সবাই জানাজানি হয়েছে যে আমার বিয়ে। তো এখন যদি তুমিও যদি আমার ছেড়ে যাও তাহলে আমি এই পৃথিবীতে থাকবো না। তুমি কি এখন আমার ছেড়ে যাবে বাগা? আমি বলছি যে না, আমি তোমারে বিয়ে করবো, তুমি এই কথাটা কাউরে বললো না। পরে আমি অনেক মানে অনেক কষ্ট হয়, কষ্ট পাই, আবার ভালো লাগে। যেমন বলতে পারবো যে না আমি একটা ডিভোর্সে, আমি কিন্তু বিবাহিত না, আমি কোনো বিয়ে করি নাই, প্রেম টেমও কারোর সাথে করি নাই। যে একটা ডিভোর্স হয়েছে ওরা যদি আমি ভালোভাবে রাখতে পারি সব পাবো। পরে ওর আম্মা ভয় পেয়ে আমাদের ফ্যামিলি আমার মারে জানায় দেয় যে আমার মেয়ের তো একটা বিয়ে হয়েছে। পরে আমার ফ্যামিলি আমারে জিজ্ঞেস করতে যায় তুই কি করছ, আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অনেক দূর, তা আমরা তেমন কিছু জানি না, আমরা কোনো কিছু জিজ্ঞেস করতে পারি না, মেয়ের নাকি আগে একটা বিয়ে হয়েছে, তো তুই কি এটা রাজি? আমি বলছি যে হ্যাঁ মা, দেখেন মা, আমি যদি ওরে বিয়েও করি আমার জন্য ভালো হইব, ওরে যদি আমি ভালোভাবে রাখতে পারি তো আমি অনেকটা সব পাবো। আমার মা রাজি হয় আমার জন্য, যে আচ্ছা ঠিক আছে তুই যদি মনে করস নিয়ে চলতে পারবি তো তুই বিয়ে কর। পরে আমি 6 মাস পরে আমি দেশে যাই, সিঙ্গাপুর থেকে দেশে যাই, সবকিছু আয়োজন করা হয়, ডেট ফিক্স করা হয় যে এমন দিন বিয়ে। পরে আচ্ছা ঠিক আছে, পরে আমি আমাদের লোকজন আমার আত্মীয় স্বজন নিয়ে আমি ওরে বিয়ে করে নিয়ে আসি। আসার পরে আমি চিন্তা করতেছি যে এই মেয়েটা, ওই মেয়ের ফ্যামিলি আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, আর ওদের বাসা ছিল 3 তলা। তো ওরা এরকম নিজস্ব বাসা, আর আমার বাড়িতে ছিল টিনের ঘর। তো আমার বাসায় আইসা যখন অ্যাকসেপ্ট করছে, তো হয়তো আমারে ও অনেক লাইক করে, তো আমিও ওরে অনেক বিশ্বাস করি যে না ও পারবে, সংসার ভালো, আমাদের বন্ডিংটা ভালো ছিল। ও আমারে ছাড়া কিছুই বুঝে না, আমিও ওরে ছাড়া কিছুই বুঝি না, ও যা যখন দরকার আমি সাপোর্ট দিতেছি। আমার ফ্যামিলিও খুব, আমার মা খুব ওরে আদর করে, আমার মাও ওরে ছাড়া কিছু বুঝে না, আমার মা অনেক হেল্প করে ওরে। পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তো পরে আমি সিঙ্গাপুরে চলে আসি। তো ওরে রাইখা বাড়িতে রাইখা আমি চলে আসি। পরে ও কনসেপ্ট করে আমাদের একটা মেয়ে বেবি হয়। ওদের বাড়িতে কখনোই যাইতো না, কখনোই যাইতো না, যাইলেও দেখা গেছে আজকে যাইতো কালকে চলে আসতো। এমন আছে না যে বাপের বাড়িতে গেলে 1 মাস 2 মাস, এরকম ছিল না, মানে সবসময় আমাদের বাড়িতেই ছিল।
আমাদের সংসারটা ভালোই চলতেছিল, প্রায় 3 বছর ভালোই চলছে। মেয়ে হওয়ার পরে 3 বছর ভালো চলছে, আমাদের বন্ডিং খুবই ভালো ছিল। আমার মেয়ের নিয়ে হাসি খুশি আমরা ফ্যামিলি খুবই ভালো চলতেছে। পরে হঠাৎ করে ও বলতেছে যে আমাদের বাড়িটা অনেক ছোট, থাকতে পারতেছে না, আমার মেয়ে হইছে, তো ওর একটু সমস্যা হইতেছে। পরে আমার বাড়ির কাজ স্টার্ট করছি, ও সবকিছু তদারকি মানে ওর দায়িত্বে সবকিছু করতেছে, আমার ওয়াইফের দায়িত্বে সবকিছু করতেছে, A to Z ও করে। পরে বাড়িটা কমপ্লিট করছি। ও আমরা যে নতুন বাড়ি করছি ওই বাড়িতে দোতলায় উঠছে, আমার মেয়ে আর আমার ওয়াইফ একা থাকে। তো এভাবে দিন যাইতেছে। তো হঠাৎ আমার চাচি মারা যায়। তো আমার চাচাতো ভাই, ওর মা মারা যাওয়ার পরে আমি ওদেরকে একটু অন্যরকম দেখি। যেমন আমাদের ঘরে কোনো কিছু রান্না টান্না হইলে বলতাম যে ওর তো মা নাই, ওদেরকে দিয়ে আসো, বা ঈদে এটা রান্না করে ওইটা রান্না করে দিয়ে আসো। একই পাশাপাশি বাড়ি। আমার যে দ্বিতীয় তলা বাড়িটা, এই বাড়ির জানালা থেকে তাকাইলে ওদের উঠান দেখা যায়। তো ও দেখি, এক সময় দেখি যে আমার ওয়াইফ রে দেখতাছি যে আমার চাচাতো ভাইয়ের ফ্যামিলির দিকে ওর আসক্ত বেশি। আমার মা বাবার সাথে তেমন মিশে না, শুধু আমার চাচাতো ভাইয়ের ফ্যামিলির সাথে ও মিলেমিশা। ও যাতায়াত, ও ওদের বাড়িতে যায়, যা কিছু রান্না করে ওদেরকে নিয়ে দিয়ে আসে। কিন্তু আমার মা খাইছে কিনা এটাও জিজ্ঞেস করে না। তো পরে আমি ওরে জিজ্ঞেস করি, কই সমস্যা কি, ওর তো আম্মা নাই, তুমি তো বলছো এগুলা দিতে। আমি কই ওই সবকিছু রান্না করে ওদেরকে দিয়ে আসো, এটা এটা কেমন? হ্যাঁ, আমার চেয়ে বেশি দরদ তোমার? কয় তুই এমন করস কে? পরে দেখি যে ওর ব্যবহার চেঞ্জ হয়ে গেছে, টোটালি চেঞ্জ। ও আমারে চিনে না, যে আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমি ফোন দিলে ও বিজি দেখায়। আসলে বিজির কোনো কিছুই নাই, ওর তো বিজি থাকার কোনো কিছু আমি দেখি না। পরে দেখি যে আমি টাকা পাঠাই, আমার চাচতো ভাইরে ও টাকা দিয়ে দেয়। পরে কয় তোমার চাচতো ভাই আমার কাছ থেকে ধার নিয়ে গেছে। পরে আমি বলতাম যে তুমি কি আমারে জিজ্ঞেস করছো, তুমি যে আমার চাচতো ভাইরে টাকা দিছো? কয় সমস্যা নাই, দিয়ে দিব। এরকম করো কে? পরে আমি হঠাৎ করে বাড়িতে যাই জানার জন্য যে আসলে ওর যে এতটুকু চেঞ্জ, আমার ওয়াইফ যে আগে এমন ছিল এখন এতটা চেঞ্জ হয়ে গেছে কি কারণে। আমি দেশে গিয়ে কোনো কিছু প্রমাণ টমাণ কিছু পাই না যে ও কারোর সাথে রিলেশন আছে, বা আমি বিশ্বাসও করি না। আমার একটাই চিন্তা কি, ও তো আমার বাড়ি করি সময় ও অনেক কষ্ট করছে। যখন ও আসছে তখন আমরা অনেক গরিব ছিলাম, এখন ও নিজে হাতে বাড়ি ঘর করছে। তো এখন তো ও এমন কিছু করব না যেটা আমি পছন্দ করি না। তো আমি ওরে অনেক বিশ্বাস করতাম। এমনকি আমার চাচাতো ভাইয়ের আমি জিজ্ঞেস করছি, দেখ ভাই, তুই কি তোর ভাবির সাথে কোনো রিলেশন করো? কয় না ভাই, আমি ওর সাথে কোনো কথা বলি না। ও আমারে জ্ঞান দেয় যে ওর নাম্বারটা ট্র্যাক করেন, ট্র্যাক করে দেখেন ও কার সাথে কথা বলে। আমার সাথে কথা বলে না। ও তো আমার ভাবি, বড় ভাবি, আমি কি করে ওর সাথে রিলেশন করব? এমন কোনো প্রুফ এখনো পাই নাই যে ও আমার চাচাতো ভাইয়ের সাথে রিলেশন করছে বা কোনো কিছু, আমি কোনো পাই নাই। তো আমি চিন্তা করতেছি, আমি যদি এটা নিয়ে মানুষের কাছে যাই, তো আমার তো একটা প্রমাণ থাকতে হবে, প্রুফ থাকতে হবে। তো আমি তো এরকম পাই না। তো আমি কাউকে বলতেছি না, আমারটা আমার ভিতরেই রাখতেছি। যে ও যে অন্যরকম চেঞ্জ হয়ে গেছে সেটা কেউ জানে না, শুধু আমি জানি। তো পরে ওয়াইফ আমি বলতেছি যে দেখো, তুমি এরকম কোনো ভুল করো না, আমাদের একটা ছোট মেয়ে আছে, আর তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তুমি জানো। তো আমাদের একটা মেয়ে আছে, তুমি এমন কিছু করো না যেটা সংসারটা ভাঙ্গা যায়। সন্তানের দিকে তাকায় হইলো, তুমি আমারে বলো যে কোনো কিছু রং কোনো কিছু করতেছো কিনা। পরে বলতেছে যে না, আমি এমন কোনো কিছু করি নাই। তো আমি পরে আবার সিঙ্গাপুরে চলে আসি। পরে আমি আসার পরে 3 মাস পরে ও বলতেছে যে তোমার তো একটা খুশির খবর। আমি বলি, কি? কয় আমার তো বেবি কনসেপ্ট হয়েছে, তো তুমি তো এখন অনেক হ্যাপি। আমি কই হ্যাঁ অবশ্যই, কিন্তু আসলে কি মন থেকে আমি, আমার ভিতরে অনেক কষ্ট। তো তারপরেও 2 মাস পরে পরে ওর আলট্রাসোনোগ্রাম করাই, মানে ওর যত শারীরিক ভাবে বেবিটা সুস্থ থাকে সেভাবে আমি ডাক্তার দেখাই, এভাবে চলতেছে। তো পরে বেবি হয়, একটা ছেলে বেবি। পরে এভাবে যাইতেছে যাইতেছে, এভাবে 7 মাস হয়, বেবিটা হওয়ার 7 মাসের মাথায় সবাই আনাগোনা করতেছে যে এটা তো মঞ্জুরের বেবি না। সবাই পাড়া প্রতিবেশী ওরা বলতেছে যে এটা তো সম্পূর্ণ হয়েছে ওর চাচাতো ভাইয়ের মতো, এরকম এরকম বলতেছে মানুষের কান পরামর্শে। আমি তখন একটু ভেঙ্গেই পড়ি, ওরা যা বলতেছে এটা কি কতটুকু সত্য, এটা আমি দেখবো। তখন আমার ওয়াইফ কিন্তু আমাদের বাড়িতেই। পরে আমি বলছি যে আমি ডিএনএ টেস্ট করাবো, ওই বেবিটারে আমি ডিএনএ টেস্ট করাবো আমার সাথে। ওয়াইফ পরে বলতেছে আচ্ছা সমস্যা নাই, তুমি করাইও, দেশে আসো। পরে আমি ডেট ফিক্স করি যে আর 2 মাস পরে আমি দেশে আসতেছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো দেশে আসার আগে আমার যত টাকা পয়সা ছিল, আমার মেয়ের যে স্বর্ণ গয়না ছিল, ওর যত স্বর্ণ গয়না ছিল, আমি আসার 1 মাস আগে ও আমার বাড়ি থেকে ছেলে বেবিটারে নিয়ে আমার মেয়েটারে ও
ওদের বাড়িতে রাইখা, নানুর বাড়িতে রাইখা চলে গেছে। আমি ওরে ফোন দিই, রিসিভ করে না। ওদের বাড়িতে আমি ফোন দিই যে আপনার মেয়ে তো কোনো খোঁজ খবর পাইতেছি না, কয় আমরাও তো ফোন দিই, ধরে না, কোনো খোঁজ খবর নাই। পরে ওই ছেলে আমার চাচাতো বাড়ি থেকে চলে গেছে। আমি চাচারে ফোন দেই, বলতেছে তুই কি করবি, এটা তো আমি জানি যে এটা গেলে আমার ছেলের সাথেই গেছে, ওরা তো অমানুষ, হ্যাঁ আমার ছেলের সাথে গেছে। এমনিতে আমার যে হিসাব প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ও আমার নিয়ে গেছে। আমার মেয়ের জিনিসপত্র, বাড়িতে স্বর্ণগয়না যা ছিল সব নিয়ে গেছে চাচাতো ভাইয়ের সাথে। কোথায় গেছে, কই গেছে, খুঁজে পাইতাছি না, কোনো খোঁজ খবর নাই। তখন আমি বাধ্য হয়ে জিডি করি, পরে যেভাবে হোক জিডি করার পরে ওরা বের হইছে, খবর পাওয়া গেছে ওরা এমন জায়গায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতেছে এবং কি আমার চাচাতো ভাইয়ের সাথে সংসার করতেছে, কিন্তু আমি কোনো ডিভোর্স লেটার পাই নাই। তখন আমার ফ্যামিলি বাদী হইয়া, আমার বাবা বাদী হইয়া একটা মামলা করে। মামলা করার পরে ওরা ওই জায়গায় হাজিরা দেয় ওই কোর্টে। তখন জানতে পারি যে ওরা বিয়ে করছে, ওরা আগেই বিয়ে করে নিছে, আমাকে আগেই ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু আমি ডিভোর্স লেটার পাই নাই। পরে আমার চাচাতো ভাই আর আমার ওয়াইফ, এখন তো আমার ওয়াইফ নাই, ও আমার ডিভোর্স দিছে, ওরা সংসার করতেছে ও বেবিরে নিয়ে। মেয়েটা আমার সাথে আছে, আমার ফ্যামিলির সাথে। আমার মা বাবা অনেক বৃদ্ধ, তারপরও আমার মেয়েটারে খুব যত্ন করে রাখতেছে। কিন্তু আমার কষ্টটা এই জায়গায় যে ওরে আমি অনেক বিশ্বাস করতাম, ওরে কোনোদিন আমি কোনো দিক দিয়ে কষ্ট দিই না। আমার আমার এমনও দিন গেছে আমি নিজে না খাইয়া হইলো আমার ওয়াইফের চাহিদা পূরণ করছি, যে যখন যা চাইছে তখন তা দিছি। এই যে প্রবাসী ছিলাম আমি অনেক কষ্ট কইরা, আমি চিন্তা করতাম যে আমি তো কষ্ট করতেছি, আমার ফ্যামিলি ওরা হ্যাপি থাকুক, আমি হ্যাপি, আমার কষ্ট যায় আসে না, ওরা ভালো থাকলে আমি ভালো। ও যে আমার সাথে এরকম করব কোনোদিন ভাবি নাই। আমার কি অপরাধটা ছিল এবং আমার মেয়ের কি অপরাধটা ছিল। আমার মেয়ে এখন অনেক কষ্ট করে, আমার মেয়ে এখন স্কুলতে আইসা মা বলতে ডাকতো, মা তুমি কই, আর তাহলে কিন্তু ও, ওর একটা হ্যাবিট ছিল, ও যখন স্কুলে যাইতো ওই কোথায় আইসা মারে বললে ডাকতো। মাঝে মাঝে ওর দাদি রে মা ডেকে বলে, কারণ ও তো ছোট, আমার মেয়ে তো বুঝে না আমার মেয়েটার কি অপরাধ। আমি আমার চাচাতো ভাইয়ের আমার রক্তের সাথে বেইমানি করছে। আমার চাচাতো ভাই কোনোদিন ভাবি নাই আমার চাচাতো ভাই আমার সাথে বেইমানি করবো, কারণ আমরা ছোট দেখতে দেখে আসছি আমার বাচ্চা ছাড়া কখনো কোনোদিন ঝগড়া করে নাই। কিন্তু আজকে এই সিচুয়েশন এমন তৈরি করছে, আমাদের ফ্যামিলি ওদের ফ্যামিলি কেউ কারোর দিকে তাকাইতে পারে না, কারণ আমাদের মান সম্মান কোনো কিছুই নাই, কারণ আমার চাচাতো ভাই সবকিছু শেষ করে দিছে। এবং আমার ওয়াইফ খুব ভালোবাসতাম, খুব বিশ্বাস করতাম। আমার ঘরে তা আমি সবকিছু করে দিছি, ও যা চাইতো, ঘরে যা যা দরকার ছিল, ওর লাইফে যা যা দরকার ছিল, এমনকি গরম সহ্য করতে পারে না দেখে আমি ওরে এয়ারকন পর্যন্ত প্রোভাইড করছি আমার হাউসে, আমার বাসাতে। আমাদের গ্রামে আরো বাড়িতে তখন এসি ছিল না, এসি লাগাইছি, ওয়াইফাই ছিল, সবকিছু ছিল, ও যা চাইতো সবকিছুই করতাম। ও যখন ওদের বাড়িতে যাইতো আমি প্রাইভেট কার নিয়ে বলতাম যাও, যাতে রাস্তাঘাটে ওর কষ্ট না হয়, যার কারণে আমি প্রাইভেট কার দিয়ে ওদের বাড়িতে পাঠাতাম, আবার ওদের বাড়ি থেকে নিয়ে আসতাম। আমি ওরে এতটা বিশ্বাস করতাম, এতটা ভালোবাসতাম। আমার আমার খুব কষ্ট হয় আমার মেয়ের নিয়ে। আমি যখন আমার মেয়ের ভিডিও কলে দেখি, তখন যখন ভাবি যে আমাদের 2 ভাই আছে, ওদেরও তো সন্তান আছে, ওরা যখন মা বলে ডাকে যে মা এদিকে আসো, তখন আমার বিয়েটা চুপ করে বলল, মা বলে ডাক্তার না। আমার চাচা ভাইরে বলবো তুই কেমনে পারলি ওর না রে, তুই কাইরা নিতে। আমাদের সংসারটা খুব সুন্দর চলতেছিল, তুই আইসা আমাদের সংসারটা ধ্বংস করে দিলি, রানীর সংসারটা তুই তসতস করে দিলি। আমার ভাই, আমার মেয়েটারে তুই মা থাকতে এতিম করছ। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার মেয়ের ধৈর্য দেখ। আমার মেয়ে এখন আর মার কথা বলে না, কিন্তু মাঝে মাঝে মারে নিয়ে কিছু গান শোনায়, আমারে মারে নিয়ে কিছু সারা বলে, মায়ের নিয়ে কিছু বলে, তখন বলি বাবা তুমি এগুলো বললো না। আমার মেয়ে ফিল করে যে মা নাই,
আমি খুব হাসি খুশি ছিলাম, আমার ওয়াইফ রে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে আমি খুব ভালো ছিলাম। এই 2-2.5 বছর আমার মেয়ের কষ্ট, আমার নিজের কষ্ট নিয়ে আসি। এখন আমি সর্বোচ্চ, আমি সবসময় আমার মেয়ের আমি প্রায়োরিটি দিই। আমার মেয়ে যা বলে আমি তাই করি। আমার মেয়ে আমার সবকিছু। আমার মেয়ের নিয়ে থাকতে হয়। আমার মেয়ের বলবো, মা তোমার আর কোনোদিন কোনো কষ্ট দিব না, তুমি বড় হও। এখন টাকা থাকলেও সুখটা নাই, কারণ আমার ভালোবাসার মানুষটা আমার কাছে নাই। আমি টাকা দিয়ে কি করবো? আমি এই জায়গায় আমার মনের ভিতরে যে চাপা কষ্টটা শেয়ার করার জন্য, আর সবাইকে বলবো এতটুকু, ওয়াইফ রে কোনোদিন অতিরিক্ত কোনো কিছু দিবেন না। যতটুকু দরকার ততটুকু, যতটুকু ফ্যামিলির খরচ ততটুকুই দিয়েন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত ভালোবাসাও ভালো না, এবং অতিরিক্ত বিশ্বাস করাও ভালো না। আর আমি এই জায়গায় আসছি যে এই লাভগুরু পেজটা সবাই দেখে, অনেকেই পছন্দ করে, রেসপেক্ট নিয়ে বলতে চাই। এই জায়গায় আসছি যাতে আরো 10 জন আমার এই রিয়েল স্টোরিটা শুই না ওরা বুঝতে পারে, সতর্ক হয়,